আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে একবার তাকাই তাহলে দেখবো যে এই কয়েকটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু আমাদের বাসভূমি তথা আমাদের জীবন শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং আমরা নিজেদেরকে যতই বড় বা বিজ্ঞ মনে করি না কেন, প্রকৃতির বা মহাজাগতিক কার্যক্রিয়ার ফলে আমরা জীবনটা পেয়েছি, সেটা কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট। প্রথমত ধরুন আমরা প্রথম একদম প্রাচীন সময় ফিরে যাই, একদম ধরুন 13.7 বিলিয়ন বছর আগে যখন মহাবিস্ফোরণ ঘটলো বা বিগ ব্যাং ঘটলো। কারণ সেই পর্যন্ত আমরা দেখতে পাই, আমরা যখন, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি, আমরা যখন আকাশের তারার দিকে তাকাই, তারাটা ধরুন রয়েছে 500 আলোকবর্ষ দূরে বা দূরবীনে দেখছি, তার মানে কিন্তু আজকের ছবি আমি দেখছি না, 500 বছর আগের ছবি দেখছি। কারণ 500 আলোকবর্ষ দূরে, 500 আলোকবর্ষ দূরের আলোটা পৌঁছাচ্ছে, সুতরাং সেই ছবিটা দেখছি। মানে ধরুন সকালে সূর্য উঠছে, প্রায় আমরা ওটা দেখছি 9 মিনিট পরে সূর্য, অর্থাৎ 9 মিনিট আগে যদি সূর্যটা ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমরা সূর্যটাকে দেখতে পাবো 9 মিনিট পর্যন্ত। অর্থাৎ আলো আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে বা দূরবীন বা টেলিস্কোপ এসে পৌঁছাচ্ছে, আসতে সময় লাগছে। কোনোটা আছে 200 আলোকবর্ষ, 100 আলোকবর্ষ, 500 আলোকবর্ষ। সেই আলোকবর্ষ আসতে যতটা সময় লাগছে আলো, সেটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। যদি তারাটা ধ্বংসও হয়ে যায় সুপারনোভাতে, মানে তারার একটা জীবনকাল এক সময় নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ওই সেই সময়টুকুই দেখবো। মানে ধ্বংস হয়ে গেছে হয়তো আজ থেকে 500 বছর আগে, কিন্তু আমরা দেখতে পাবো না। তো এবার বিগ ব্যাং এর পরবর্তী সময়ে এই সমস্ত পদার্থ একীভূত হলো, কিছু কিছু মেঘ ঘুরে বেড়ালো, সেই মেঘের মধ্যে থেকে সূর্যের সৃষ্টি হলো, সূর্য তৈরি হলো। সূর্য তৈরি হওয়ার পর পরবর্তী সময়ে এই আকর্ষণ বল, যে আমরা সবসময় এটা অনুভব করছি, অভিকর্ষ বল, সেই বলের ওপর ভর করে এই গ্রহ নক্ষত্র তৈরি হলো। এবং আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছালাম যেটা হচ্ছে একটা গোল্ডিলক জোন। গোল্ডিলক জোন মানে যেখানে খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। যদি আমরা বুধে থাকতে পারতাম না কোনোদিন, অর্থাৎ জীবন শুরু হতোই না, তো সেরকম ভাবে গোল্ডিলক জোনে আমরা তৈরি হলাম। এবং পৃথিবীতে প্রাণের সৃষ্টির পেছনে কিন্তু আমাদের এই যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে এবং সেটা একটা উপবৃত্তাকার পথে ঘুরছে এবং একটু টেরা ভাবে ঘুরছে, একটু বাঁকা ভাবে ঘুরছে, সেই জন্য সম্ভব হয়েছে। এবং এই যে ঋতু পরিবর্তন, সেটাও যদি পৃথিবীতে এসে একটা থিয়া নামের একটা বড় গ্রহ, ঠিক বলবো না, গ্রহ থেকে ছোট গ্রহাণু যদি ধাক্কা না মারতো, চাঁদের সৃষ্টি হতো না। ওই ধাক্কা মারার জন্য 23.5 ডিগ্রি হয়ে গেছে পৃথিবীটা, এবং সেই কারণের জন্য কিন্তু এই ঋতু পরিবর্তন ব্যাপারটা ঘটে। আমরা এতগুলো ঋতু দেখতে পাই, এবং এই চাঁদ এবং সূর্য থাকার জন্য, দুজনের থাকার জন্য এই জোয়ার ভাটা হয়। এবং জোয়ার ভাটা হওয়ার জন্য আমাদের জীবন, মানে ধরুন প্রথমে জীবনের সৃষ্টি হয়েছিল ওই জলে, এবার জোয়ারের সময় জলটা বেড়ে যেত, ভাটার সময় নেমে যেত, কিছু কিছু জীব ওখানে থেকে যেত, মারা পড়তো। এইভাবে কোটি কোটি বছর ধরে ওই 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 জীবগুলো ইভলিউশনের মাধ্যমে তাদের হাত পা গজালো, আস্তে আস্তে তারপরে বাদর থেকে মানুষ, এই তো আসছে। এবং বাদর, মানুষ বা গাছে যারা রয়ে গেল, তাদের থেকে আমাদের ডিফারেন্স আমাদের হাত। কারণ আমরা যখন হাতটাকে সোজা মানে ইউজ করতে পারলাম, তখন এই হাতের মাধ্যমে বুদ্ধির বিকাশ হলো, আর বুদ্ধির বিকাশের সঙ্গে হাতের বিকাশ হলো। অর্থাৎ এই হাতের মাধ্যমে কেউ ছবি আঁকছেন, লিখছি, ভাবছি, গবেষণা করছি, সব কিছুই করছি। তো এটাই মানবজাতির একটা বিস্তৃত ইতিহাস। এবার এই একমাত্র পৃথিবী, আর তো কোনো জায়গা নেই থাকার আপাতত, আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। কারণ এটা হয়তো, এই অ্যাক্সিডেন্টটা হয়তো খুব কমই ঘটেছে এই মহাবিশ্বে। যদিও এই মহাবিশ্বের খুব সামান্য অংশই, মানে সেটা ধরার মধ্যে পড়ে না, এটা আমরা জানি। মানে সূর্য ঘুরে চলেছে তার বিশাল মাপের একটি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে, এবং সেই ব্ল্যাক হোলটি আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে ছায়াপথে রয়েছে। এরকম বহু বহু লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথ রয়েছে। কে জানে কোথায় কেমন অ্যাক্সিডেন্ট ঘটেছে। বা বলা যায় যে আমরা হয়তো বিগ ব্যাংটুকুই দেখতে পাচ্ছি আমাদের অবজারভেবল ইউনিভার্সের মাধ্যমে, দূরবীনের চোখ যতটুকু যাচ্ছে, হয়তো এরকম বিগ ব্যাং বহুবার হয়েছে, বহুবার ঘটে চলেছে। এই অনন্ত জীবন আর এই কন্টিনিউটি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এত কিছুর মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারছি না এখনো, বিজ্ঞান এখনো এটা নিয়ে বলছে হ্যাঁ এর আরো 30-40 বছর লাগবে জানতে, মেবি হয়তো নাও জানতে পারি। এই যে কনসাসনেস, এটা কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে আমরা কনসাসলি ভাবতে পারছি আমি জীবিত আছি, আমি মানে আমি। এই কনসাসনেস কিন্তু এটা কিন্তু ইউনিক একটা ব্যাপার এই মহাবিশ্বের। এই কনসাসনেস, আমি কে, কিভাবে এলাম, সেটা তো বুঝলাম, কিন্তু এই যে আমি সেটাকে আমি অনুভব করতে পারছি, ইটস কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য
বিজ্ঞানীরাও বলছেন যে ইটস কল্ড হার্ট প্রবলেম অফ কনসাসনেস। আপনি এটা নিয়ে সার্চ করতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। এই হার্ট প্রবলেম, যে মস্তিষ্কের মধ্যে কিছু ইম্পালসেস দেখা যাচ্ছে, আমরা এমআরআই করলে দেখতে পাই বা আরো জটিল পরীক্ষা করলে, কিন্তু এই যে এই ইম্পালসটা মানে আমার খিদে পেয়েছে, বা এই ইম্পালসটা মানে আমার একটা মনটা আনন্দে ভরে গেছে বা দুঃখ হয়েছে, এই অনুভবটা কিন্তু একান্তই আমার। আর এই কনসাসনেস নিয়ে কিন্তু ভারতীয় উপনিষদে, ভারতীয় দর্শনে কিন্তু প্রচুর আলোচনা আছে, যেটা আপনি শুনলে বা পড়লে অনেক সমৃদ্ধ হবেন এবং কিছুটা ধোঁয়াশা কাটবে। কারণ আমাদের প্রাচীন ভারতবর্ষের জ্ঞান যে কতটা উন্নত ছিল, ফিলোসফি, স্পেশালি ফিলোসফি, উপনিষদ যে কত উন্নত ছিল, সেটা আমরা উপনিষদ পড়লে বা শুনলে বুঝতে পারি। এই সব ইতিহাসকেই আমাদের মনে রাখতে হবে, শুধু এর জন্য নয় যে শুধু পড়ার জন্য। আগামী সময় কি হবে তার জন্য, আজ থেকে 100, 500, 200, 1000 বছর পর যদি মানবজাতি টিকে থাকে, তখন কিন্তু মানবজাতির কাছে এটাই পাথেয় হয়ে থাকবে যে ইন্টারগ্যালাকটিক সিভিলাইজেশন, অর্থাৎ আমাদের জীবনকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, বিভিন্ন গ্রহে ছড়িয়ে দেওয়া। এই জন্য ইলন মাস্ক ইতিমধ্যে কাজ করছেন এটা নিয়ে। আশা করি 2030-35-এর মধ্যে মানুষ যাওয়া শুরু করবে মঙ্গলে, এবং 50-এর মধ্যে একটা ছোটখাটো কলোনি তৈরি করতে পারবে বলে বিজ্ঞানীদের ধারণা। তো এটাই একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে মহাবিশ্ব কেমন চলছে, কি হচ্ছে, আর আশপাশে তো অনেক ঘটনাই ঘটে চলছে। আমরা যতই নিজেদেরকে শক্তিশালী ভাবি না কেন, আমরা কিন্তু দূরে একটা সামান্য ডট ছাড়া, একটা ছোট্ট বিন্দু ছাড়া আর কিচ্ছু না। এই বিন্দুর মধ্যেই সমস্ত কিছু ঘটছে, আর এই সেই বিন্দুর মধ্যেই সিন্ধু হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং আমাদের কনসাসনেস, যেটা আমাদের বোঝায় যে তুমি সেই তত্ত্বমসি, তুমি হয়তো সেই ঈশ্বর, যে ঈশ্বরই উপলব্ধি করতে পারছো, যে কনসাসনেসকে তুমি ঈশ্বর বলছো, যে অজানা শক্তিকে তুমি ঈশ্বর বলছো, আর সেটা নিয়ে মূর্খের দল মারামারি করছে, হানাহানি করছে, এ বলছে এ বড়, এ বলছে ও বড়, কিন্তু আসলে এসব কিছুই নেই। যেটা আছে মনের মধ্যে, মানুষের কল্পনায়, এবং এই কনসাসনেস, এটাকে আমি আপনি কেউ কখনো অস্বীকার করতে পারবো না, কারণ এটা পরপারের জীবন নয়। এখন আমি আছি, এখন ভাবতে পারছি, আমি সেই, যে ওই মস্তিষ্কের ইম্পালস মানে, কোনো একটা মস্তিষ্কের ভেতরে একটা বিচ্ছুরণ মানে, বোঝাতে কেউ এখনো পর্যন্ত পারবে না যে স্ক্যান করে যে এটা মানে তুমি আনন্দ পাচ্ছ বা দুঃখে আছো। তোমার নিজস্বতা, তোমার আনন্দ তোমার কাছে নিজেই। ভালো থাকবেন।